আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় হারিয়ে যাওয়া শিশু মায়ের বন্ধনে বাঁধল দুই পরিবারকে। জানিয়ে দিব, গাজার গির্জায় প্রতিদিন ফোন করে খোঁজ খবর নিতেন পোপ ফ্রান্সিস। এরপর রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, জানাল হামাস। সর্বশেষ থাকছে, গ্রাম ছাড়তে চাননি সে অপরাধেই বৃদ্ধা নাজওয়াকে গুলি করে মারেন ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় হারিয়ে যাওয়া শিশু মায়ের বন্ধনে বাঁধল দুই পরিবারকে। ছোট মোহাম্মদ এখন তার বাবার দুই বাহুর মাঝে। সে নিখোঁজ হওয়ার পর যে পরিবারটি তার দেখভাল করেছে তাদের সঙ্গে সে খুশি মনে খেলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের মুখে একটি স্কুলে আশ্রয় নিয়েছিল মোহাম্মদের পরিবার। প্রায় 16 মাস আগে ওই স্কুলে বোমা হামলা চালান ইসরায়েলি সেনারা। হামলার পর চারপাশে পড়েছিল হতাহত মানুষের দেহ। এর মধ্যেই মাত্র 13 মাস বয়সী মোহাম্মদ তার মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল। সেদিন বাস্তুচ্যুত পরিবারগুলো যখন আতঙ্ক আর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পালাচ্ছিল, তখন মোহাম্মদ সেখান থেকে হারিয়ে যায়। তার বাবা তারেক আবু জাবাল 1 বছরেরও বেশি সময় ধরে মোহাম্মদকে খুঁজে বেরিয়েছেন, অথচ তিনি জানতেন না ওই স্কুলে থাকা আরেকজন মানুষ তারেককে খুঁজে ফিরছিলেন। রাশেম নাবহান ও তার পরিবারও বাস্তুচ্যুত হয়ে উত্তর গাজার জাবালিয়ায় আল রাফি স্কুলে আশ্রয় নিয়েছিল। 2023 সালের ডিসেম্বরের শেষ দিকে দুটি ইসরায়েলি বোমা সে স্কুলে আঘাত হানে। 41 বছর বয়সী রাশেম বলেন, আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম, বাচ্চারা চিৎকার করছিল। কয়েক মুহূর্ত পর সেখানে একটি ড্রোন এসে হাজির হয়। সেখান থেকে সবাইকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করা হচ্ছিল। চারদিক থেকে গুলির শব্দ ভেসে আসছিল। রাশেম প্রথমে তাঁর স্ত্রী ও 7 সন্তানকে অন্য নারী ও শিশুদের সঙ্গে স্কুল থেকে বের করে দেন। তারপর দৌড়ে দগ্ধ শ্রেণীকক্ষগুলোতে ফিরে যান আগুন নেভাতে এবং কেউ বেঁচে আছে কিনা সেটি দেখতে। রাশেম বলেন, দেয়ালগুলো রক্তে ভিজে গিয়েছিল। আহত ও নিহত ব্যক্তিদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ওই দৃশ্য ভাষায় বর্ণনা করার মতো না। এই গাজার বাসিন্দা বলেন, এই বিভীষিকার মধ্যেই আমি দেখতে পেলাম এক শিশু কাঁদছে। তার পাশে পড়ে আছে এক নারীর দেহ। তার মাথা আর পেট ছিন্ন ভিন্ন, শরীর রক্তে ভেজা। মনে হলো ওই নারী শিশুটির মা। কিছু না ভেবেই রাশেম শিশুটিকে তুলে নিয়ে ছুটে যান। তিনি বলেন, শিশুটির মুখ লাল হয়ে গিয়েছিল। সে এত জোরে কাঁদছিল যে দম নিতে পারছিল না। গাজার গির্জায় প্রতিদিন ফোন করে খোঁজ খবর নিতেন পোপ ফ্রান্সিস। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিস অনেকবারই কথা বলেছেন। তিনি গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনি খ্রিস্টানদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন। বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে গাজার হোলি ফ্যামিলি গির্জার যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি বলেন, 1.5 বছরের বেশি সময় ধরে পোপ প্রতিদিনই তাদের ফোন দিতেন। তারা নিরাপদ আছেন কিনা সে ব্যাপারে খোঁজ খবর নিতেন। পোপ কয়েকটি আরবি বাক্যাংশ শিখেছিলেন। রোমানেলি বলেন, সর্বশেষ গত শনিবার পোপের সঙ্গে তাঁর কথা হয়েছে। পোপই তাঁদের ফোন দিয়ে আশীর্বাদ করেছিলেন। পোপের জন্য প্রার্থনা করায় গির্জার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পোপ রোমানেলি বলেন, এখানে বেঁচে থাকা সহজ নয়। তাই এই অঞ্চলের একজন যাজক হিসেবে পোপের এমন ঘনিষ্ঠতা অনুভব করতে পারা আমাদের জন্য এটি ছিল প্রভুর দয়া ও উৎসাহের এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা। তার গির্জায় তাঁর সেবা করার আহ্বান। গতকাল সোমবার 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস মারা যাওয়ার আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় তাঁর শেষ বার্তায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন। ইস্টার সানডের ওই বার্তা উচ্চ স্বরে পড়েছিলেন তাঁর সহযোগী। ইস্টারের বার্তায় পোপ বলেন, গাজার পরিস্থিতি নাটকীয় ও শোচনীয়। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। পোপ তার বার্তায় বলেন, আমি সব ইসরায়েলি জনগণ এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আমার একাত্মতা প্রকাশ করছি। আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, জানাল হামাস।
গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে কথা বলেছেন। ওই কর্মকর্তার তথ্যমতে 5 থেকে 7 বছর স্থায়ী হবে এমন একটি যুদ্ধবিরতির বিষয় বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দলের কায়রো সফরে যাওয়ার কথা। 1 মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে। নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া। হামাসের ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েকদিন পরই এমন উদ্যোগ নেওয়া হলো। ইসরায়েলের প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল। গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের ধ্বংস এবং জিম্মিদের ফেরত পাওয়ার আগে যুদ্ধ শেষ হবে না। হামাস দাবি করেছে, জিম্মিদের মুক্তি দেওয়ার আগেই যেন ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধের প্রতিজ্ঞা করে। 2007 সাল থেকে গাজার শাসন ক্ষমতায় আছে হামাস। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুমোদন পাওয়া যেকোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসনভার হস্তান্তরের বিষয়ে হামাস তাদের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। গ্রাম ছাড়তে চাননি সে অপরাধেই বৃদ্ধা নাজওয়াকে গুলি করে মারেন ইসরায়েলি সেনারা। নূর ঘাচাম বাড়ির ধ্বংসস্তূপ হাতড়ে মায়ের ছোট কালো জুতাজোড়া বের করলেন। জুতাজোড়া আলতো করে ধরে তাতে চুমু খেলেন। নূর ঘাচামের মায়ের নাম নাজওয়া ঘাচাম। খুবই স্বাধীনচেতা একজন মানুষ ছিলেন তিনি। চারদিকে ইসরায়েলির বোমাবর্ষণ ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে তাদের লড়াই চলার মধ্যেও 1 বছর 3 মাস নাজওয়া দেশটির দক্ষিণের গ্রাম ইয়ারুনে নিজের বাড়ি ছেড়ে যাননি। মা তার বাড়িটা খুব পছন্দ করতেন। এটা পরিষ্কার যে তিনি নিজের বাড়িকে খুব গুরুত্ব দিতেন। মিডল ইস্ট আইকে বলছিলেন নূর ঘাচাম। একসময় বাড়িটা কেমন ছিল তা দেখাতে নূর তাঁর মুঠোফোন বের করেন। সাদা পাথরে তৈরি দোতলা বাড়ি, টেরাকোটা ছাদের টালি, আকাশি রঙের শাটার। বাড়ির সম্মুখে উঠানের গেটের ওপর ছড়িয়ে আছে বেগুনি ফুলের ঝাড়। বাড়ির প্রবেশপথে একটি পাইন গাছ, শাখাগুলো ছাদের ওপর প্রসারিত। নাজওয়ার বাড়ির সামনের বাড়িতেই থাকেন শহরের মেয়র ও তাঁর স্ত্রী লায়লা তাহফা, 53। তাহফা বলেন, তার মনে আছে নাজওয়া ঘন্টার পর ঘন্টা নিজ বাড়ির সিঁড়িগুলো ও আশপাশের স্থান পরিষ্কার কিংবা বাগান পরিচর্যার কাজ করতেন। তাহফা মিডল ইস্ট আইকে বলেন, নাজওয়ার কাছে তার বাড়িটা ছিল একটা রাজ্যের মতো, বাইরের কিছুই যেন এর কাছে কিছু নয়। নাজওয়ার সঙ্গে নিজের কিছু সুখস্মৃতির কথা স্মরণ করেন তাহফা। তাকে অনেক বছর ধরে চিনতেন তিনি। বলেন, 70-এর কাছাকাছি বয়সে এসেও তিনি, নাজওয়া, ছিলেন প্রাণবন্ত, সব সময় গল্প করতে পছন্দ করতেন। তাহফা বলছিলেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাঁধলে তাঁর নিরাপত্তার কথা ভেবে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তিনি সব সময় বলতেন, আমি বোমার ভয় পাই না, শুধু আমার বাড়িতে থাকতে চাই। একদিন 28 বছর বয়সী চিকিৎসক মোহাম্মদ সালমান ও তার উদ্ধারকর্মী দল নাজওয়াকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার বিষয়ে রাজি করাতে সক্ষম হয়। কিন্তু অল্পদিন পরই আবার বাড়িতে ফিরে আসেন তিনি।